আসসালামু আলাইকুম সুপ্রিয় বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য বাছাই করা 100 প্রশ্ন আমরা নিয়ে আসছি। ইনশাআল্লাহ এই 100 প্রশ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হবে সেখানে ইনশাআল্লাহ অধিকাংশ প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে। সুতরাং এই প্রশ্নগুলো বাসায় বসে তোমরা বারবার রিভিশন দিতে থাকো। আমরা কি টেকনিকে খুব দ্রুত খুব সহজে আমরা সমাধান করছি সেই বিষয়গুলো তোমরা অবশ্যই ফলো করবে। তাহলে আমরা শুরুতেই চলে যাচ্ছি পদার্থবিজ্ঞান অংশে। প্রথমে 1 নম্বর প্রশ্নটাই বলেছে একটি বস্তুর গতিশক্তি 4 গুণ করলে তার ভরবেগ কত গুণ হবে। অর্থাৎ আমরা গতিশক্তি যদি 4 গুণ করতে চাই, 4 গুণ যদি গতিশক্তি করতে চাই তার ভরবেগটা কত গুণ করতে হবে। অর্থাৎ আমরা জানি যে আমাদের যে বিষয়টা জানা আছে সেটা হলো এরকম একটা ব্যাপার যে আমরা জানি যে কাইনেটিক এনার্জির ব্যাপারটা আমরা জানি যে p² / 2m। আমরা এই সূত্রটা কিন্তু সবাই জানি, আমরা সবাই এটা পড়েছি। কাইনেটিক এনার্জি সমান p² / 2m। তাহলে p হলো এখানে ভরবেগ। এবার আমাকে বলছে এই গতিশক্তি আমি করব 4। এই গতিশক্তি যদি আমি 4 করতে চাই তাহলে আমার এই ভরবেগ কত গুণ করতে হবে। ভরবেগ কত গুণ করলে গতিশক্তিটা আমার 4 গুণ হবে। তাহলে আমি ভরবেগ কত গুণ করব, অপশনে আছে 2। যদি আমি 2 করি তাহলে 2 এর স্কয়ার 4 হয়ে গেল। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হবে 2 গুণ। পরের প্রশ্নটা জিজ্ঞেস করছে মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত। আমরা জানি যে মহাকাশে যদি নিয়ে যাই তাহলে সেখানে দোলনকালটা কত হতে পারে। আমরা মহাকাশে আমরা জানি যে দোলনকালের সূত্র হইল 2π√L/g। তাহলে আমরা মহাকাশে যদি নিয়ে যাই, মহাকাশে জি এর মান কত? 0। জি এর মান যদি এখানে 0 হয় তাহলে উপরে কিছু আছে নিচে 0, কত হবে? ইনফিনিটি। তাহলে দোলনকাল হলো ইনফিনিটি। এবার আমরা কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক হলো 1/t। 1/∞ সমান কত হয়ে যায়? 0 হয়ে যাবে। এটা হলো খ। ওকে, সেকেন্ড দোলক থেকে এই প্রশ্ন কিন্তু আরো আসে। সেকেন্ড দোলকের দোলনকাল কিন্তু 2 সেকেন্ড, সেটা অন্য জায়গায় পৃথিবীতে, কিন্তু মহাকাশের হিসাব কিন্তু এইরকম। এবার পরম শূন্য তাপমাত্রা একটা আদর্শ গ্যাসের আয়তন। আমরা জানি যে পরম শূন্য তাপমাত্রা হলো 0 ডিগ্রি কেলভিন। আর যদি সেলসিয়াসে -273 এইটা হইলো কি এত ডিগ্রি সেলসিয়াসে নিলে। আর যদি আমরা কেলভিনে নিই তাহলে হবে কত? 0 ডিগ্রি কেলভিন। কেলভিনে নিলে এত, আর সেলসিয়াসে নিলে -273.16 ডিগ্রি সেলসিয়াস, এবং সেখানে আয়তন কিন্তু 0 হয়ে যায়। মুক্তিবেগের মান পৃথিবীর ভরের সাথে কিভাবে সম্পর্কিত? মুক্তিবেগ যেটাকে আমরা বলি এসকেপ ভেলোসিটি, তোমরা সবাই জানো এসকেপ ভেলোসিটির সূত্র হইল 2gm/r। তাহলে আমার এই ভরের সাথে কেমন সম্পর্ক? v সমানুপাতিক √m। এই যে v সমানুপাতিক √m। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় ডোরার ব্যবধান বাড়াতে হলে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কি হবে? ইয়াং এর দ্বিচির পরীক্ষার যে ব্যাপারটা আমরা জানি x সমান n λd ডিভাইডেড বাই কি থাকতে পারে? d থাকতে পারে। তাহলে আমরা জানি ইয়াং এর দ্বিচির পরীক্ষায় এই যে ডোরার ব্যবধান এবং চির, এদের সাথে ব্যবধানটা কেমন? ব্যবধানটা হলো কি ব্যস্তানুপাতিক 1/d। এইটা বাড়ালে এটা কমবে, এটা যদি কমে এটা বাড়বে। তাহলে যদি আমরা বাড়াতে চাই তাহলে চির কি হবে? কমাতে হবে। তড়িৎ ফ্লাক্সের একক কোনটি? তড়িৎ ফ্লাক্সের একক এটা আমাদের মুখস্থ রাখতে হবে, নিউটন মিটার স্কয়ার পার কুলম। বলের ঘাতের একক নিচের কোনটার সাথে মিলে যায়? বলের ঘাত এটাকে যে দিয়ে প্রকাশ করা হয়। বলের ঘাত হইল এফ, বল আর সময়কাল, সেটাকে বলে বলের ঘাত। বল মানে হইল, এটাকে আমরা কি বলতে পারি? বল হইল বল গুণ সরণ। বলকে আমরা কিভাবে বলতে পারি? F = হইল ma, আর কি থাকে? t। এ মানে কি? v/t × t। তাহলে টি কাটা যায়, থাকে কি? mb। তাহলে এই যে বলের ঘাত যে কথা আর ভরবেগ একই কথা। পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে যদি নিয়ে যায় জি এর মানটা হয়ে যায় 0, তাহলে সেখানে ওজনের মান হয়ে যাবে 0। একটি তারের দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করলে এর রোধ কত গুণ হবে? আমরা জানি যে একটা তারকে যদি আমি টেনে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ করি সেটা নতুন রোধ আর নিউ সেটা কত হবে? n² × পুরানো রোধ। তাহলে আমি যদি টেনে দ্বিগুণ করি তাহলে এখানে হবে, বলছে দ্বিগুণ, তাহলে 2 এর স্কয়ার × পুরান রোধ, তাহলে কত হবে? 4r হবে। তাহলে কয় গুণ হলো? এটা 4 গুণ হয়ে গেল। যদি 3 গুণ বলতো তাহলে হতো 3 এর স্কয়ার, তাহলে হতো 9। 4 গুণ হলে হতো 16r। একটি উত্তল
উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে এর ক্ষমতা কত? ক্ষমতা মানে হলো 1/f, পি সমান 1/f, এফ হইল দূরত্ব বলছে কত 1/0.20, এটাকে যদি আমরা করি কত হবে? এটা 5 হয়ে যাবে এবং উত্তল লেন্স হইল পজিটিভ অর্থাৎ +5 ডায়োপ্টার। কার্ণচক্রের ধাপ তো আমরা জানি, এটা তো 4টা ধাপ রয়েছে কার্ণচক্রে। তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক আমরা জানি, তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবককে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, এটাকে লেখা হয় অর্ধায়ু দ্বারা, তাহলে এটা সেকেন্ড ইনভার্স 1। নিচের কোনটি মৌলিক বল নয়? আমরা জানি মৌলিক বল হলো 4টা: মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বক বল। এই যে ঘর্ষণ বল নামে কোনো বল আসলে নাই মৌলিক বলের মধ্যে। কাজের মাত্রা সমীকরণ কোনটা? কাজ মানে হইল বল গুণ সরণ। বল গুণ সরণ আমরা লিখতে পারি MAS, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ML T ইনভার্স 2 ইনটু আছে S এর পরিবর্তে L, তাহলে হবে ML স্কয়ার T ইনভার্স 2, ML স্কয়ার T ইনভার্স 2। কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল একই পাঠ পাওয়া যায়? ফারেনহাইট -F-32 ডিভাইডেড বাই হলো 9 সমান, আমার আরো একটা বিষয় বলছে সেলসিয়াস C/5। দুইটা যদি আমি একই জিনিস করি তাহলে আমি কিভাবে লিখতে পারবো? x-32 ডিভাইডেড বাই 9, এখানেও হবে x/5। এখান থেকে আমরা আর গুণন করলে x এর মান শেষ পর্যন্ত পাওয়া যায় -40 ডিগ্রি। এটা সবাই জানো। এখানে জিজ্ঞেস করেছে 17 নম্বরে জিজ্ঞেস করছে সাইন ইনভার্স x, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, সাইনকে ইন্টিগ্রেশন করলে -cos x প্লাস c, এটা তো আমরা সবাই জানি, সবার জানা আছে ইন্টিগ্রেশনের সূত্র। এবার জিজ্ঞেস করছে x² ডিভাইডেড বাই 16 সমান y² ডিভাইডেড বাই 9, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা E সমান 1 - b² ডিভাইডেড বাই হলো a²। তাহলে কত থাকে এখানে? 1 - b² এর মান এখানে দেওয়া আছে, এটা কত 9, এখানে কত দেওয়া আছে 16, তাহলে কত থাকে? নিচে থাকে 16, উপরে থাকে 16, মাইনাস হলো 9, থাকবে কত? উপরে থাকবে 7, নিচে থাকবে 16, 16কে রুট থেকে বের করলে হবে 4 আর উপরে থাকবে √7। এবার লগ a, এটার পাওয়ার লগ বেস হলো a এবং পাওয়ার রয়েছে 1, এটার ফলাফল তো এমনিতেই 0 আমরা জানি। একটি বলকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়লে সর্বোচ্চ উচ্চতা মানে হলো হাইট, সর্বোচ্চ, এটাকে আমরা বলি u² ডিভাইডেড বাই 2g। ইউ এর মান বলে দিয়েছে 30 এর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 10। তাহলে আমরা যদি কাটাকাটি করি 30 ইনটু হলো 30, 2 ইনটু 10 কাটাকাটি করলে থাকে 3, এখানে থাকে 15, তাহলে 3 15 45, এখানে হবে 45 মিটার। নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি আমরা সব জাদুর মাধ্যমে মনে রাখতে পারি, সেটাকে এভাবে বলি ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের সাগরে। ওকে, পৃথিবীতে যত প্রেমিক প্রেমিকা রয়েছে সবাই প্রেমের সাগরে ভাসে। তাহলে ভ দিয়ে ভরবেগ, এই বে দিয়ে হলো বেগ, স দিয়ে সরণ, ব দিয়ে বল, প্রি দিয়ে পৃষ্ঠটান, ও দিয়ে হলো ওজন, ত দিয়ে ত্বরণ, ম দিয়ে হলো মন্দন, ভা দিয়ে হলো ভ্রামক, ওকে, চম্বক ভ্রামক, এইগুলো হলো ভেক্টর রাশি। প্রে দিয়ে হলো প্রাবল্য, ওকে, ভূচুম্বকের আনুভূমিক প্রাবল্য, সা দিয়ে সান্দ্রতা গুণাঙ্ক, এই কয়টা ভেক্টর রাশি। তাহলে এখানে ও দিয়ে ওজন, এইটা হলো একটা ভেক্টর রাশি। ওকে, আমাদের কিন্তু আজকের এই যে সলভগুলো হচ্ছে সব হচ্ছে ইনোভেশন এডমিশন কোচিং এর অধীনে। ইনোভেশন এডমিশন কোচিং এর অফিসের নাম্বার সবার জানা আছে, আমাদের নাম্বার হচ্ছে 01797403377। ওকে, যে কোনো বিষয়ে এডমিশন, সেটা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, নার্সিং এ ভর্তির জন্য অবশ্যই 01797403377। আমাদের প্রধান কার্যালয় হলো ঢাকার ফার্মগেটে। শব্দের বেগ সবচেয়ে কোন মাধ্যমে বেশি হয়? শব্দের বেগ কিন্তু সবচেয়ে বেশি হয় লোহা বা কঠিন মাধ্যমে, সেখানে প্রায় 5300 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, সবচেয়ে লোহা বা কঠিন মাধ্যমে। তারপরে হলো পানি মাধ্যমে 1400 বা 1500 হয়ে থাকে, তারপরে হলো বায়বীয় মাধ্যমে 332, তারপরে শূন্য মাধ্যমে একেবারে থাকে না, সেখানে হলো 0। এক অশ্ব ক্ষমতা কত? 1 হর্স পাওয়ার, একটা ঘোড়ার ক্ষমতা সেটা কিন্তু 746 ওয়াট।
আর একজন মানুষের ক্ষমতা যদি পরীক্ষায় আসে অন ম্যান পাওয়ার, সেটা কিন্তু 110 ওয়াট। এই জন্য একটা ঘোড়ার ক্ষমতা কিন্তু 4-5 মানুষের সমান। এই জন্য একটা ঘোড়ার পিঠে 4-5 মানুষ উঠতে পারে, কিন্তু একটা মানুষের উপরে যদি একটা ঘোড়া ওঠে তাহলে কিন্তু মানুষের জান শেষ হয়ে যাবে। বৃষ্টির ফোঁটা গোল হয় কেন? আমরা জানি যে গ্লাসের মধ্যে যখন পানি থাকে, এই পানিকে এইভাবে ধারণ করে, মনে হয় যেন কে যেন নিচ দিয়ে পানিকে টানছে, যেটাকে আমরা বলি পৃষ্ঠটান। ওকে, তার মানে পৃষ্ঠটান হলো এক ধরনের টান নিচের দিকে। বৃষ্টির ফোঁটাগুলো গোল হয়ে যায়, এটার ভিতরের দিকে টান হয়, টান চারপাশ থেকে টান অনুভব করে কেন্দ্রের দিকে, ফলে সেটা কিন্তু গোল হয়ে যায়। নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো আলো, যেটা শূন্য মাধ্যমে চলতে পারে। সূর্য রয়েছে মহাশূন্যে, সেখান থেকে মাঝখানে কোনো ধরনের মাধ্যম নাই, বাতাস নাই, কিছু নাই, সেই মহাশূন্য থেকে আমাদের কাছে আসে, এইগুলো হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে মাধ্যম ছাড়া যে চলতে পারে না, সে কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। এক্স রে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বেতার তরঙ্গটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু শব্দ তরঙ্গ কিন্তু মাধ্যম ছাড়া চলতে পারে না। ইনি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। একটি চার্জিত কণা একটা সুষম তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে যদি প্রবেশ করে, একটা কণা, একটা চার্জিত কণা একটা চুম্বক ক্ষেত্রে প্রবেশ করলো, সে কিন্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, সে চারপাশে সার্কেল আকারে ঘুরতে থাকবে। একক ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, 1 কেজি ভরের তাপমাত্রার কোন পদার্থের 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ, সেটাকে আমরা বলি স্পেসিফিক হিট বা সুপ্ত তাপ। ইয়াং এর গুণাঙ্কের একক কি হতে পারে? নিউটন মিটার ইনভার্স 2। একটি কৃষ্ণ বিবরের মুক্তিবেগ কত? মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু কৃষ্ণ বিবরেরটা হয় আলোর বেগের চেয়ে বেশি। ট্রানজিস্টরের ক্ষেত্রে কোন সম্পর্কটা সঠিক? ট্রানজিস্টরের ক্ষেত্রে এই যে আমরা যেটাকে বলি বেইজের কারেন্ট এবং কালেক্টরের কারেন্ট, এই দুইটা এক হয়ে যায় ইমিটরের কারেন্ট, কারণ ট্রানজিস্টরের গঠনটা কিন্তু এইভাবে হয়ে থাকে। এই যে ট্রানজিস্টরের গঠন, এটাকে বলি আমরা কালেক্টর, এটাকে বলি আমরা বেইজ, আর এটাকে বলি আমরা ইমিটর। এই কালেক্টর থেকেও প্রবেশ করে, আর বেইজ থেকেও প্রবেশ করে, আর ইমিটর থেকে কিন্তু বের হয়। এই জন্য এই দুইটার যোগফল এইটার মতো হয়ে যায়। ওকে, এবার জিজ্ঞেস করছে জেনার ডায়োড মূলত কোন কাজে ব্যবহৃত হয়? জেনার ডায়োড মূলত এটা ব্রেকডাউন ভোল্টেজে কাজ করে, এর বাইরে এটা কিন্তু আমাদের বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার হয়, অর্থাৎ ভোল্টেজ রেগুলেটরের কাজে কিন্তু জেনার ডায়োড ব্যবহৃত হয়। লেন্সের ক্ষমতা 2 ডায়োপ্টার হলে ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব F সমান 1/P পাওয়ার, তাহলে 1/পাওয়ার পাওয়ার হলো 2 ডায়োপ্টার, এটাকে যদি করি হয় কত? 0.5। তাহলে আমরা কত হয় এটা? এত যদি হয় মিটার, সেন্টিমিটার হলে 50 সেন্টিমিটার। রকেট কোন সংরক্ষণশীল নীতির উপর ভিত্তি করে চলে? রকেটের ব্যাপার আমরা জানি, রকেটের ব্যাপার কিন্তু সব সময় এটা রৈখিক ভরবেগের উপরে, ভর ইনটু বেগ, পিছন থেকে ধাক্কা দিয়ে যে ভরবেগ বের করে সেইটার সমান একটা বল সামনের দিকে সে অনুভব করে। একটি তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি 2 ভোল্ট বলতে কি বোঝায়? এটা দ্বারা বোঝানো হয় মূলত 1 কুলম্ব চার্জ সরাতে 2 জুল কাজ করতে হয়। আলোর ব্যতিচারের জন্য কোনটি প্রয়োজন? ব্যতিচার মানে কি? কোন বিন্দুতে আলো খুব উজ্জ্বল হয়, কোন বিন্দুতে আলো অন্ধকার হয়, এইটাই কিন্তু ব্যতিচার। এজন্য সুসংগত উৎস দরকার। সূর্য থেকে তাপ আমাদের কাছে আসে কোন পদ্ধতিতে? তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় মূলত 3টে পদ্ধতিতে। যদি তাপের কণাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে, এটাকে বলে পরিচলন। আর যদি তাপের কণাগুলো স্থানান্তর না ঘটে, শুধুমাত্র প্রথম যে কণাটা উত্তপ্ত হলো সে পরবর্তী পার্শ্ববর্তী কণাকে উত্তপ্ত করলো, এটাকে বলা হয় পরিবহন। আর যেন কোনো মাধ্যম ছাড়া আসে সেটাকে বলে বিকিরণ। তাহলে সূর্য থেকে কোটি কোটি মাইল পাড়ি দিয়ে পৃথিবীতে আসে, সেটা বিকিরণ পদ্ধতিতে, কোনো মাধ্যম ছাড়া। এবার কিন্তু রসায়নের প্রশ্নগুলো চলে আসলো। রসায়নের প্রশ্নগুলো এখন সলভ করবে আমাদের সুমন রয়েছে। এখানে বাছাই করা কিছু প্রশ্ন দেওয়া আছে রসায়নের, সে প্রশ্নগুলো অবশ্যই বাসায় বসে কিন্তু বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বাছাই করে কিছু প্রশ্ন দিয়েছি। প্রথমে যে ফিজিক্সের প্রশ্ন আমরা
কিন্তু আমি সমাধান করলাম। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি 34 BCS উত্তীর্ণ হওয়া, এবং আমি কিন্তু বর্তমানে কর্মরত রয়েছি সোনালী ব্যাংকে। তো এখন এই রসায়নের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমাদের সলভ করবে এখন সুমন। রসায়নের এইগুলো একেবারে খুব জাদুর মতো করে খুব সহজে কিভাবে মনে রাখা যায় সেই বিষয়গুলো তো তোমাদেরকে দেখিয়ে দেবে এখন আমাদের সুমন। এরপরে আমি আবার রসায়নটা শেষ হলে গণিত নিয়ে আমি আবার আসবো। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের কিছুদিন পরে অর্থাৎ আর 2-3 দিন পরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষা। তো আমরা এই সময়ে তোমাদের একটা অনশট ক্লাস নিছি, এইটার ভিতরে 100টা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে এবং সম্ভাব্য প্রশ্ন। তো আশা করি এই ক্লাসগুলো তোমরা করো, স্যারের ক্লাসগুলো করছে এবং আমার ক্লাসটা যদি করো, আশা করি এই ক্লাস থেকে তোমরা 3 থেকে 4টা প্রশ্ন কমন পড়বা। এমন এমন আছে হুবহু পড়তে পারে, অথবা আমরা যেভাবে টিক্স দেখা দেবো এইভাবে তোমরা খেয়াল রাখতে পারো, এইভাবে তোমরা কমন পাবা। তো আমরা আর বেশি কথা না বাড়ে সরাসরি বোর্ডে চলে যাই। দেখো প্রথমে আছে নিচের কোন অরবিটালে ইলেকট্রনের মেঘের ঘনত্ব সর্বাধিক। আমরা জানি কি ইলেকট্রনের মেঘ কি, কোন অরবিটালে কোন অরবিটালে ইলেকট্রনের মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি। আমরা জানি যখন কোনো একটা পরমাণু বা কোনো একটা মৌলের যেই কেন্দ্র যেই থাকে, প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন চারপাশে যে ঘুরতে থাকে বিভিন্ন অরবিটাল, এর ভিতরে কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াসের কাছাকাছি যে অরবিটাল থাকে ওই অরবিটালে সবচেয়ে বেশি ঘনত্ব, মানে কি সবচেয়ে বেশি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার মানে দেখো আমরা যেই অরবিটালগুলো ধরি কিভাবে, প্রথম ধরি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তার মানে এখানে সবচেয়ে কাছের মানে নিউক্লিয়াসের কাছে কোন অরবিটাল, নিউক্লিয়াসের কাছে অরবিটাল হয়েছে এস অরবিটাল বা 1s অরবিটাল। তাহলে এখানে আনসার হয়েছে নিচের কোন অরবিটাল ইলেকট্রনের মেঘের ঘনত্ব সর্বাধিক, এটা হচ্ছে 1s অরবিটাল। কারণ নিউক্লিয়াসের কাছাকাছি অরবিটাল হচ্ছে এস অরবিটাল, আর এই এস অরবিটাল নিউক্লিয়াস কাছাকাছি থাকার কারণে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। ঠিক আছে, আচ্ছা এর পরের প্রশ্ন, আয়রন 2+ আয়নের অযোগ্য ইলেকট্রন সংখ্যা কত? আমরা জানি আয়রনের পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, পারমাণবিক সংখ্যা কত 26। এটা আমরা ইলেকট্রন উন্মেষ করে দেখবো। সর্বশেষ কক্ষপথ হচ্ছে কত 3d4s 3d6 4s2। এখান থেকে সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তারপর থাকে কি তোমার 3d6। এখানে আমরা জানি এই আমাদের যে আছে আমাদের যে আমরা যে ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পারি এই যে 3d6 মানে 3d6 এই জায়গায় তোমার কি হুন্ডের নীতি যদি অবলম্বন করি, হুন্ডের নীতিতে বলা আছে কোনো একটা ইলেকট্রন তার যেই ইলেকট্রন বিন্যাসে তার প্রথম তাই অযোগ্য করিয়া সে একটি করে পূরণ করবে, এরপরে সে যৌগ করবে। তার মানে এখানে যে 6 মানে 3d6 দেখলাম, এখানে সে প্রথম চারটে সে যৌগ মানে ওই অবস্থা থাকে, অযুগ্ম অবস্থা থাকে। তার মানে আয়রন 2+ আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত 4টি। ঠিক আছে 4টি, এটা তুমি একেবারে একটু মুখস্থ রাখতে পারো, কারণ এটা সরাসরি এইভাবে পরীক্ষা আসে, প্রায় আসে এটা। আচ্ছা এরপরে নিচের কোনটি উভয়ধর্মী অক্সাইড? তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবা, তোমরা যদি প্রশ্ন ব্যাংক যদি পড়ে থাকো, তাহলে এই প্রশ্নটা বিভিন্ন বার আসছে, বিভিন্ন পরীক্ষা আছে। আমি তোমার শিওর দিয়ে বলতে পারি এই 25 সালে তুমি যদি 10টা ভার্সিটিতে পরীক্ষা দাও, এর ভিতরে 2টা থেকে 3টা ভার্সিটি এই প্রশ্ন হুবহু এইভাবেই আসবে, একবার হুবহু এইভাবে আসবে যে নিচে কোনটি উভয়ধর্মী অক্সাইড। উভয়ধর্মী অক্সাইড বলতে আমরা কি বুঝি, যেই অক্সাইড মানে যেই মৌলগুলো তারা একসাথে তোমার জারণ এবং বিজারণ দুইটাই ঘটে, অর্থাৎ সে যেমন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আবার তোমার ক্ষারের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, যারা একসাথে অ্যাসিডের সাথে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে তারাই মূলত উভয়ধর্মী অক্সাইড। এখানে দেখো একমাত্র সবচেয়ে বেশি পরীক্ষা এটাই আসে অ্যামোনিয়া অক্সাইড সে ক্ষারের সাথে রিয়াকশন দেখায় এবং সে এবং কি সে অ্যাসিডের সাথে রিয়াকশন দেখায়। এই জন্য নিচের কোনো উভয়ধর্মী অক্সাইড হচ্ছে অ্যামোনিয়া অক্সাইড। আচ্ছা এরপরে প্রশ্ন, ইথানলকে লোহিত তপ্ত আয়নের নলের মধ্য দিয়ে চালনা করলে কি উৎপাদন হয়? আমরা জানি ইথানল কি যেমন C2H2, এই ইথানলকে যদি লোহিত তপ্ত মানে উত্তপ্ত, এখানে শব্দটা মানে উত্তপ্ত হওয়ার কথা ছিল, উত্তপ্ত আয়নের নলের মধ্য দিয়ে চালনা করলে কি উৎপাদন হবে? আমরা জানি এটা যদি করো তিনটা এই তিনটা বলে একসাথে হইয়া তারা জানি এরকম তৈরি করে মানে বেনজিন বলয় গঠন করে।
তোমার 3 ইয়ে দিয়ে কি হবে, তোমার 3টা অণু একসাথে করে সে বেনজিন তৈরি করবে, C6H6 বেনজিন তৈরি করবে। তারপরে ইথানলকে লোহিত উত্তপ্ত আয়নের মধ্যে দিয়ে চালনা করলে বেনজিন তৈরি হবে। আর তোমরা যারা বেনজিন তৈরি বা বেনজিন পাঠটা পড়ছো তাহলে এটা তোমাদের সবারই জানার কথা। আচ্ছা, পরে নিচের কোনটি বন্ধন কোণ সবচেয়ে ছোট? আমরা জানি এখানে আমাদের 4-5টা মৌল মুখস্থ রাখতে হয়, এর ভিতরে এখানে দেখো সবকটাই আছে। এর ভিতরে আমরা জানি কোনটার বন্ধন মৌল কত। আমরা এখানে যদি দেখতে পাচ্ছি পানির বন্ধন মৌল কত জানি আমরা, পানির বন্ধন কোণ জানি 104.5 ডিগ্রি। এটার কত বেলেন ক্লোরাইড হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখানে সবচেয়ে অ্যামোনিয়া হচ্ছে কত, নাইট্রেট হচ্ছে 107 ডিগ্রি, 107.5 ডিগ্রি। তার মানে এখানে সবচেয়ে কম হচ্ছে কিন্তু পানি। আর তোমরা এই করে একটু মনে রাখবা যে কার বন্ধন কোণ কত, কার বন্ধন কোণ কত, এটা মনে রাখবা। আর এখানে এই 4টা অপশন সবচেয়ে কম হচ্ছে যে পানি, আর পানি সবসময় কম থাকে। পানির কত এটা মনে রাখতো, পানির বন্ধন কোণ 104.5, ঠিক আছে, ডিগ্রি। এর পরের প্রশ্ন, দুধের প্রোটিনের নাম কি? দুধের প্রোটিন, দুধে মূলত 2 ধরনের প্রোটিন থাকতে পারে, একটা হচ্ছে ক্যাসিনন আর একটা হচ্ছে হুড প্রোটিন। এর ভিতরে ক্যাসিন থাকে প্রায় 80%। আচ্ছা, এখানে দেখো গ্লুটেন থাকে কিতে, মূলত গম বা শস্য দানাতে যে প্রোটিন, এটা হচ্ছে যে গ্লুটেন, এটাও মনে রাখতে হবে। অ্যালবুমিন কি? অ্যালবুমিন মূলত ডিমের যে সাদা অংশে যেটা থাকে এটা মূলত আমরা অ্যালবুমিন পেয়ে থাকি। আর মায়োসিন কি? মায়োসিন মূলত তোমাদের কি বলে যেন আমাদের দেহে থাকে বা কোষে থাকে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে দুধের প্রোটিন নাম কি? দুধের প্রোটিন নাম হয়েছে কি? ক্যাসিন। আর ক্যাসিন থাকে কত পার্সেন্ট? প্রায় 80%। এটা একটু মনে রাখতে হবে, প্রায় 80 জন দুধে ক্যাসিন কত পার্সেন্ট থাকে, এটা হচ্ছে 80%। আর ক্যাসিন হচ্ছে দুধের প্রোটিন, অথবা আসতে পারে দুধের প্রোটিন নাম কি? ক্যাসিন। যেইভাবে আসুক মনে রাখতে হবে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবা, প্রশ্ন কিন্তু হুবহু আসে না, একটু ঘুরে ঘুরে আসে। আর তোমরা এই মুহূর্তে, এখন আর সময় আছে মাত্র 2 থেকে 3 দিন, এই মুহূর্তে তোমাদের এত ডিটেলস এত বেশি না জানলেও এইটা তুমি সরাসরি মুখস্থ করে রাখবা। কারণ তোমার সবচেয়ে বড় কথা, তোমার চান্স পাইতে হবে। চান্স পাওয়ার পরে তুমি প্রয়োজনে আবার বুঝে নিও, ঠিক আছে। তবে এখন তার সময় আছে মাত্র 2 দিন, এই 2 দিন তোমার মুখস্থ করতে পারে, এমনভাবে মুখস্থ করতে হবে এই বিগত সালের প্রশ্ন আসলে যাতে কোনোভাবে মিস করা না যায়। কারণ তুমি যদি বিগত সালের প্রশ্ন কমন পড়ছে কিন্তু তুমি যদি সঠিক উত্তর দিতে না পারো, তাহলে তুমি তখনই পিছিয়ে পড়বা। তো এই কারণে তোমার বিগত সালের যদি একটা প্রশ্ন আসে, ওই একটা প্রশ্ন তোমার মিস করা যাবে না। আর একটা কথা মনে রাখবা, প্রশ্ন সরাসরি খুবই কম আসে, একটু ঘুরে আসে। যেভাবে আসুক তুমি যদি একটু ভালো করে চোখ কান খোলা রেখে পড়ো, তাহলে নিশ্চিত তুমি পারবা। আচ্ছা, এর পরের প্রশ্ন, পরমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত? আমরা জানি অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে পরমাণ তাপমাত্রা, অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে, পরমাণ তাপমাত্রা আমরা বলতে কত বোঝাই? 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন, 273 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ার চাপ, ঠিক আছে। 1 অ্যাটমসফিয়ার চাপে তোমার যে কোনো গ্যাসের আয়তন সমান হবে। মানে অ্যাভোগাড্রোর এই সূত্রটাই বলছিল, যখন পরমাণ তাপমাত্রা অথবা একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের আয়তন একই হবে। সেটা কত? সেটা বলছিল 22.4 লিটার। আর তোমরা যদি এই প্রশ্নটা দেখো, মানে প্রশ্ন পরে থাকো, দেখবা এই সেম প্রশ্নটা জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা ভার্সিটি এবং গুচ্ছে অসংখ্য বার আসছে। মানে এটা হচ্ছে এসটিভিতে থাকে 22.4 লিটার, আর এসএটিভিতে থাকে যে তোমার 24.8 লিটার, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, নিচে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থর আজকে একটা ট্রিক্স দেখে দেবো। আর এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে তোমার কইলাম তো 25 তারিখে তুমি যদি 5টা ভার্সিটিতে পরীক্ষা দাও, 5টা ভার্সিটি জীবনে একটা আসবি। নিশ্চয় কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অথবা কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সবসময় মনে রাখবা, যেই মৌলের ভিতরে সি দেখো, সি দেখলে মনে করবা এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। সি দেখলি চোখ বুঝা, সি দেখলি এটা দাগা দিবে প্রাইমারি। শুধু ব্যতিক্রম হয়েছে হাইড্রোক্লোরিন। কেন? কারণ এটা একটা তরল এবং এটা স্থিতিশীল নয়। আর আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বুঝি, আগে এটা বুঝো। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মূলত বোঝায় যেসব পদার্থ স্থিতিশীল এবং যারা সহজেই পরিবেশের সাথে বিক্রিয়া করে না, বা জলীয় বাষ্পে যারা সহজে গ্রহণ করে না, বা জলীয় বাষ্পের সাথে সহজে মেশে না, ওই
ওই পদার্থকে বা ওই মোলকে মূলত বলা হয় স্ট্যান্ডার্ড পদার্থ। এমনকি তারা সহজেই কি জারণ বিজারণ করে না বা কোনো বিক্রিয়া করে না, তারা স্থিতিশীল, এরাই মূলত হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এটা এত কিছু না জানার থেকে আজকে শুধু এতটুকু জেনে রাখো, এতটুকু জেনে রাখলে তোমার 1 মার্ক কমন পড়বে, আমি তোমাকে নিশ্চিত দিলাম। এই প্রশ্নটা তুমি যদি এই 25 সালে 5টা ভার্সিটি পড়ো, পরীক্ষা দাও, একটা ভার্সিটি আসবি যে নিশ্চয় কোনটি সেকেন্ডারি পদার্থ অথবা কোনটি প্রাইমারি। যেটার ভিতরে সি দেখবা, দেখো এটা আমি কিচ্ছু জানি না, আমি এটার ভিতরে দেখলাম একটা সি আছে, তার মানে এটাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, চোখ বুঝা। আর যেটার ভিতরে সি নাই এটা হচ্ছে কি সেকেন্ডারি। তবে শুধু একটু পার্থক্যটা হচ্ছে এটা রাখবা, হাইড্রোক্লোরিন, হাইড্রোক্লোরিন এটার ভিতরে সি থাকা সত্ত্বেও এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড না। কেন? এটা হচ্ছে যে তরল পদার্থ এবং এটা স্থিতিশীল নয়, এটা সহজে জলীয় বাষ্পের সাথে কি বিক্রিয়া করে দেয়। আচ্ছা, তার মানে বলছো এটা সবচেয়ে সহজ হচ্ছে এটা মনে রাখবা, মানে সি থাকলেই সেটা প্রাইমারি, সি থাকলেই সেটা প্রাইমারি, সি নাই তার মানে এটা সেকেন্ডারি। ওকে। ফেনলকে দস্তা বা জিঙ্ক গুঁড়া সহ উত্তপ্ত করলে কি পাওয়া যায়? ফেনলকে আমরা জানি, আমরা যে ফেনল যে পরীক্ষা করি বা যে আমরা যে বেনজিন তৈরি করতে গেলে আমরা বিভিন্ন পরীক্ষা করি, পরীক্ষা করে দেখবো ফেনলকে দস্তা গুঁড়া সহ উত্তপ্ত করলে কিন্তু বেনজিনই তৈরি হয় বা বেনজিন বলয় তৈরি হয়। আচ্ছা, পরে হাইড্রোজেন ফুয়েলের সেল অ্যানোড হিসেবে কোনটি কাজ করে? অ্যানোড হিসেবে কোনটি ব্যবহার করে? হাইড্রোজেন বা ফুয়েল সেলে মূলত হাইড্রোজেন কিন্তু সে কি এখানে প্রোটন হিসেবে থাকে এবং অক্সিজেন সে কি এখানে ক্যাথোড হিসেবে থাকে। তার মানে এখানে অ্যানোড হিসেবে কাজ করে কি, অ্যানোড হিসেবে কাজ করে হাইড্রোজেন, আর এখানে ক্যাথোড হিসেবে কাজ করে কি অক্সিজেন। দুইটাই মনে রাখতে হবে, কারণ এখানে হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন সে মনে করো প্রোটিন সে এখানে দান করে, এই জন্য এখানে সে ইয়ার কাছে অ্যানোড হিসেবে সে এখানে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন, কোনটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে? মানে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, অথবা সে ক্ষার এবং অ্যাসিড উভয় হিসেবে কাজ করতে পারে, এটা হচ্ছে উভয় ধর্মের পদার্থ। যেমন এখানে দেখো জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে, এখানে একমাত্র দেখা যায় H2O2 মানে হাইড্রোপার অক্সিজেন বা অক্সাইড, হাইড্রোপার অক্সাইড। আচ্ছা, এরপরে প্রোটিনের আদান কত? প্রোটনের আদান কত? প্রোটিন আমরা জানি কোন পদার্থের কেন্দ্রে যে নিউক্লিয়াস অবস্থা থাকে, নিউক্লিয়াসে প্রোটন থাকে, আর নিউক্লিয়াসের বাইরে যারা থাকে তারা থাকে কি ইলেকট্রন। আর আমরা জানি ইলেকট্রন সবসময় মাইনাস থাকে, মানে নেগেটিভ চার্জ যুক্ত থাকে। আর এই ইলেকট্রনের বিপরীত চার্জ ধর্ম বা বিপরীত চিহ্ন বা বিপরীত থাকে যায় তোমার প্রোটন। তার মানে আমরা এখানে সবসময় মনে রাখতে হবে, আমরা তো সবসময় জানি নেগেটিভটা থাকে কি ইলেকট্রন, আর ইলেকট্রনের কেন্দ্রে থাকে যে কি, ইলেকট্রনের কেন্দ্রে থাকে কি প্রোটন। আর প্রোটনের চার্জ থাকে সবসময় ধনাত্মক, সেটা হচ্ছে কি প্লাস 1.6 × 10⁻19 কুলম। আর সবসময় এটা দেখছি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল এরকম, যেমন একটা এরকম দিছিল, যেমন অক্সিজেন 2+ বা অক্সিজেন 2- দিছিল, অক্সিজেন 2- এর কেন্দ্রে ইলেকট্রন কত? মনে রাখবা, এরা সবসময় মনে রাখবা, কোন পরমাণুর বা কোন মোলের কেন্দ্রে কখনোই ইলেকট্রন থাকে না, ইলেকট্রন থাকে কেন্দ্রের বাইরে অরবিটালকে ঘিরে, তার কক্ষপথ ঘিরে। তার মানে এটা কিন্তু প্রায় এটা অনেকবার আসছে, চট্টগ্রামে এটা অনেকবার আসছে, যেন যে কোনো একটা মূল দিবে, যে কোনো একটা মূল, যেন এটা অক্সিজেন দিতেছে, এটা তোমাকে দিতে পারে, তোমার দিতে পারে, আয়রন দিতে পারে, যেন আয়রন 3+ অথবা দিতে পারে জিঙ্ক 2+ দিয়ে বলতে থাকবে যেন এর কেন্দ্রে ইলেকট্রন কত। তোমরা তো এখানে প্লাস মাইনাস করবা, যোগ বিয়োগ করবা, যেন এখানে এই আছে, এই তার পারমাণবিক সংখ্যা, এই তার ভর সংখ্যা, এটা বিয়োগ টিয়োগ করবা, কিন্তু দেখবা তোমার এখানে সবটা অ্যান্সার মিলে গেল। কিন্তু কথা হচ্ছে তোমার যে কোনো মোলের কেন্দ্রে ইলেকট্রন থাকবে 0, কেন্দ্রে কখনোই ইলেকট্রন থাকে না, কেন্দ্রে থাকে কি প্রোটন এবং কি নিউক্লিয়াস। আচ্ছা, তার মানে এখানে প্রোটনের আধান সংখ্যা কত? প্রোটনের আধান সংখ্যা হচ্ছে প্লাস, মানে ধনাত্মক চার্জ যুক্ত থাকে, এখানে ধনাত্মক শুধু একটাই আছে, এটা হচ্ছে কি প্লাস 1.6 × 10⁻19 কুলম। আচ্ছা, পরের প্রশ্ন, কাঁচ পরিষ্কার হিসাবে কোনটি ব্যবহার করা হয়? আমরা এটা অনেকবার পড়ছি, কাঁচ পরিষ্কার করতে কোনটি ব্যবহার করা যায়? কাঁচ এবং টাইস দুটো একটু ভিন্ন হয়। কাঁচ জানি কাঁচ তো তোমার মানে তোমার কি বলে, তোমার কাঁচ তোমার ক্ষার জাতীয় পদার্থ সহজে দিলে সে কিন্তু ক্ষয় হয়ে যায়, এই জন্য কাঁচে তোমার দিতে হয় কি অ্যামোনিয়া দিয়ে পরিষ্কার করতে হয়, তোমার লিকার অ্যামোনিয়া। কাঁচ পরিষ্কার কোনটি ব্যবহার করে নিচ্ছে? লিভার অ্যামোনিয়া। দেখো স্যার, ডিটারজেন্ট কি একটা জীবাণুনাশক, ব্লিচিং পাউডার, সাবান, এগুলো দিয়ে তো আসলে কাঁচ পরিষ্কার করা হয় না। আচ্ছা,
পরে ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের কত শতাংশ জলীয় দ্রবণ? আমরা জানি ভিনেগার সংজ্ঞা এরকম থাকে, যেমন অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। তার মানে এখানে প্রশ্ন হয়েছে ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। ঠিক আছে, প্রশ্ন কিন্তু খুবই সহজ আসি। আমরা যে পরীক্ষার অনেক গভীরভাবে প্রিপারেশন নেই, হ্যাঁ অবশ্যই গভীরভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ পরীক্ষা যদি কঠিন হয়ে যায় তখন তো করা কিছু নেই। তবে এই 25 সালে যেই করা পরীক্ষা হয়েছে মেডিকেল বা ঢাকা ভার্সিটির খ ইউনিট এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে বিইউপির, সব করা প্রশ্ন দেখলাম মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং বিগত সালের তুলনায় একটা সহজই ছিল। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ শেয়ার করতে পারো বা সম্পূর্ণ ক্লাসটা দেখতে পারো, তোমরা এখান থেকে 2 থেকে 3 বার কমান পাবাই, এটা আমি নিশ্চিত দিলাম। পরের প্রশ্ন, নিচের কোনটি হ্যালোফান বিক্রিয়া দেয়? হ্যালোফান বিক্রিয়া দেয় কে? হ্যালোফান আমরা জানি মিথাইল, মিথাইলকে যদি তুমি বিক্রিয়া করো সে হ্যালোফান বিক্রিয়া দেয়। পরের প্রশ্ন, আচ্ছা আমরা এখন এই মুহূর্তে আমরা চলে আসছি উচ্চতর গণিত। আমাদের এই উচ্চতর গণিতের ক্লাসে তোমরা যেই ক্লাসটা দেখো, ক্লাসটা মূলত উচ্চতর গণিতের যেই ম্যাথগুলো বারবার আসছে ওই ম্যাথগুলো আজকে দেখাবে। তো আমাদের উচ্চতর গণিতটা নেবে আমাদের জাকির স্যার। তো স্যার আবার চলে আসছে, স্যারের পাঠটুকু তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। ওকে, আমাদের সুমনকে ধন্যবাদ। আমরা গণিতের যে অংশগুলো বারবার এসে থাকে সেই অংশগুলো নিয়ে আমরা এখন কথা বলবো, এবং আমরা এখানে বাছাই করে গণিতের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো করলে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রশ্ন ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। তাহলে আমরা শুরু করছি। প্রথমেই বলে দেওয়া আছে y সমান 2x + 1 এই রেখার ঢাল কত? আমরা যখনই কোনো একটা রেখার ঢাল বের করতে যাই এটা এইভাবে তুলনা করতে হয় যে y সমান হলো mc + 1। তাহলে এখানে মনে রাখতে হবে এই c হলো এত, তাহলে m এর পরিবর্তে কত আসলো? 2 আসলো। এই mটাই হলো ঢাল, m সমান 2, এই যে m সমান 2। তাহলে এটা হয়ে গেল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখি কি দেওয়া আছে পরের প্রশ্নে। এবার জিজ্ঞেস করছে sin ইনভার্স x + cos ইনভার্স x এটার ফলাফল কত? আমরা জানি এটা সরাসরি একটা সূত্র, এই বিষয়ে আমাদের সবার জানা আছে। এটার ফলাফল হইল π/2, এটা সরাসরি একটা সূত্র এসেছে। এবং আরো মনে রাখা দরকার, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা যে কোনো জায়গায় গণিতের কিন্তু 25 নাম্বারের মধ্যে অন্তত 5-7 নাম্বার সরাসরি সূত্র চলে আসবে। ওকে, x² + y² সমান হলো 25। তাহলে আমরা এটাকে, আমাদের সূত্র হইলো x² + y² সমান আমরা জানি r²। তাহলে যদি আমরা এটাকে 25 কে আমরা কিভাবে লিখতে পারবো? 5²। তাহলে r হলো আমার ছিল ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হলো? r এর মান কত হলো? 5, তার মানে এটা হলো 5-0। এবার d/dx ln x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি এটার ফলাফল হয় 1/x। এই যে আগেই বলেছিলাম সরাসরি সূত্র থেকে অন্তত কিন্তু 5-7 নাম্বার চলে আসবে। দুইটা ভেক্টর a আর b, এদেরকে কি পদ্ধতিতে এরা লম্ব কোন সময় হয়? লম্ব হয় যদি আমরা এদেরকে ডট গুণনের ফলাফল 0 হয়। a ডট গুণন যদি 0 হয় তার মানে এই ভেক্টর দুইটা পরস্পর লম্ব। এটা হলো a ভেক্টর, এইটা হলো b ভেক্টর। এই যে লম্ব মানে 90 ডিগ্রি। i² এর মান কত? i হলো একটা ইমাজিনারি, যেটাকে বলি আমরা কাল্পনিক ডিজিট যদি বলি, এটার মানে হলো -1। তাহলে উভয় পক্ষকে স্কয়ার করলে i² সমান কত হবে? -1। এই যে i² সমান -1। একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা কয়বার উঠবে? একটা ছক্কা হলো আমরা জানি যে একটা ছক্কা হচ্ছে কিভাবে, এটা একটা ছক্কা হলো আমার, এই যে ছক্কা হলো এইভাবে আয়তাকার। তাহলে এটার কয়টা তল? 1 2 3 4 5 6। তাহলে আয়তাকার বস্তুর কয়টা তল থাকে? আয়তাকার বা ঘনক বস্তুর কয়টা থাকে? 6টা। তাহলে 6টার মধ্যে জোড় কত? 2 4 6। এই যে ছক্কার এই তিনটে হলো জোড়। তাহলে কাটাকাটি করলে কত জোড় ওঠার সম্ভাবনা? কত সম্ভাবনা হলো? 1/2। এবার জিজ্ঞেস করছি ইন্টিগ্রেশন e⁻x কে যদি ইন্টিগ্রেশন করি আমরা, এটা সরাসরি ফলাফল আসে e⁻x হয়ে থাকে, e⁻x। আর c কখন হয় এটা আমরা জানি, c হলো একটা কনস্ট্যান্ট সংখ্যা যখন এইটা লিমিট দেওয়া না থাকে। যদি ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া থাকে যেমন 2 থেকে 5 পর্যন্ত, তখন কিন্তু কনস্ট্যান্ট আর হয় না। আর যদি এদের লিমিট দেওয়া না থাকে তখনই কিন্তু একটা কনস্ট্যান্ট আমার লিখতে হবে।
tan 45 ডিগ্রির মান কত? tan আমরা কিভাবে বের করি? 0 1 কিভাবে 0 1 3 9 প্রত্যেককে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, এটাকে আবার রুট করি, তাহলেই কিন্তু tan এর মানটা হয়ে যায় 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি হলো অসংজ্ঞায়িত tan এর। তাহলে tan এর 45 ডিগ্রি কত? 3 3 কাটা যায়, রুটের মধ্যে 1 কত থাকবে? 1 হবে শুধু। পরাবৃত্তের সমীকরণ বলছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটার উপকেন্দ্র কত? এটার উপকেন্দ্র হইলো এই যে ধ্রুবক 4 আর 0, এটা হইলো এটার উপকেন্দ্র। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 4 আর এটাকে সূত্রটা হইলো এইভাবে y স্কয়ার ইকুয়াল টু a, কিভাবে আমরা লিখতে পারি? তাহলে 4ax, এখানে কত থাকবে? a আর 0, a আর 0, এইটা হইলো উপকেন্দ্রের সমীকরণ। এবার জিজ্ঞেস করছে 1 প্লাস x, এটার পাওয়ার আছে n, 1 প্লাস x এটার পাওয়ার যদি হয় n, তাহলে এটার পদের সংখ্যা কত? আচ্ছা আমি একটু সিস্টেম করি এটাকে। 1 প্লাস x এটাকে আমি যদি লিখি, আমি লিখলাম 1 পাওয়ার, তাহলে ফলাফল কত হবে? 1 প্লাস x। এবার আমি এটার পাওয়ার লিখবো 2, x এর পাওয়ার এটা আমি লিখলাম 2, তাহলে কত হবে? 1 প্লাস x এর হোল স্কয়ার, তাহলে কত হবে? 1 প্লাস 2x প্লাস x স্কয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? যখন আমি পাওয়ার n এর পাওয়ার দিলাম 1, তখন ফলাফল হলো 2টা। যখন পাওয়ার দিলাম 2, তখন ফলাফল হলো 3টা। যখন পাওয়ার দেব n, তাহলে ফলাফল হবে n প্লাস 1, এই যে n প্লাস 1। এবার sin 2 থিটা, sin 2 থিটার ফলাফল তো আমরা সবাই জানি, এটার ফলাফল হলো 2 sin থিটা cos থিটা, এই যে 2 sin থিটা cos থিটা। আগেই বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গণিতের প্রশ্নে অন্তত 10% সরাসরি সূত্র পাওয়া যাবে। 10টার মধ্যে অন্তত মিনিমাম 3টে 4টে সরাসরি সূত্র, 20এর মধ্যে সরাসরি 5 থেকে 6টা সরাসরি সূত্র। y সমান x স্কয়ার, আবার জিজ্ঞেস করছে যে y সমান x, তাহলে আমরা কি লিখতে পারি? y এর পরিবর্তে যদি আমরা এখানে বলে দিয়েছে যে y সমান হলো x স্কয়ার, আবার y এর পরিবর্তে x, x সমান x স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে x স্কয়ার সমান হলো x, x স্কয়ার মাইনাস x সমান 0, x একবার কমন নিলে x মাইনাস 1 সমান 0, তাহলে x এর মান একবার পাইলাম 0 আর একবার পাইলাম 1, তাহলে x এর মান একবার পাওয়া গেল 0 আর একবার পাওয়া গেল 1। এবার যদি আমরা ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল কিভাবে হিসাব করা হয়? ক্ষেত্রফল এইভাবে হিসাব করা হয় যে x মাইনাস হলো x স্কয়ার, এই যে x কি লিখছি আমরা, এটাকে যদি বিয়োগ করে নিয়ে আসি, এটাকে আমরা লিখতে পারি x মাইনাস x স্কয়ার বা x স্কয়ার মাইনাস x, যেটাই লিখি সর্বনিম্ন মান হলো 0, সর্বোচ্চ কত? সর্বোচ্চ হলো 1। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ফলাফল কত হবে? প্রথম x কে যখন করব, এটা হবে x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3। এবার যদি 0 এর মান বসাই, তাহলে তো 0, এটা নিয়ে আর কোনো কথা নাই, ওকে। কিন্তু আমরা যখন 1 বসাবো, 1 বসাইলে ব্যাপারটা কি হবে? 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 3, এখানে হবে 1, লসাগু করলে কত হয়? 6, উপরে হবে 3 মাইনাস হলো 2, তাহলে কত থাকে? 1 ডিভাইডেড বাই 6, 1 ডিভাইডেড বাই 6। এবার কিন্তু জিজ্ঞেস করছে এর উপাদান হলো 2টা, 1 আর 2, এদের উপসেট কত হয়? উপসেট মানে হলো আমরা জানি যে 2 টু দি পাওয়ার n, 2 এর পাওয়ার যে কয়টা সংখ্যা এখানে আছে 2টা, তাহলে 2 এর পাওয়ার 2 2 কত হবে? 4টা হবে। এবার জিজ্ঞেস করছে 3x মাইনাস 4y সমান হলো 50, তাহলে এটার রেখার ঢাল কত? ঢাল বের করতে হইলে আমরা জানি y সমান লিখতে হয়, তাহলে আমি এটাকে কি লিখবো? তাহলে 4y কে 0 ওই পাশে নিয়ে ফেলি, তাহলে থাকবে 3x প্লাস 5 সমান হলো 4y, আমার লাগবে y সমান কত হবে? তাহলে 3 ডিভাইডেড বাই 4x প্লাস 5 ডিভাইডেড বাই 4, তাহলে এই কিন্তু ঢাল, মনে আছে সূত্র? y সমান mx প্লাস ছিল কত? c, এই যে m কিন্তু ছিল ঢাল কত? তাহলে 4 ডিভাইডেড বাই 3, এই যে 3 ডিভাইডেড বাই 4, এই যে 3 ডিভাইডেড বাই 4। এবারে জিজ্ঞেস করছে sin x এর ডিফারেন্সিয়েশন, sin x এর ডিফারেন্সিয়েশন সরাসরি সূত্র cos x, এই যে cos x। এবার tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর পরিবর্তে আমি লিখতে পারি tan কত ডিগ্রি? tan 45 ডিগ্রি, বা tan 45 ডিগ্রিকে লিখি পাই বাই 4, tan tan কাটা যায়, থাকবে কত? পাই বাই 4, পাই বাই 4।
এবার একটা গোলকের ব্যাসার্ধ 3 একক হলে আয়তন কত? আচ্ছা, আয়তন হলো গোলকের আমরা জানি 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর হলো কত বলছে? 3 এর পাওয়ার 3। 3 হলো তার ব্যাসার্ধ। তাহলে কত থাকে? 4/3 পাই ইন্টু 3 3 9, 3 নং হলো 27, কাটাকাটি গেলে থাকবে কত? 9। তাহলে 4 নং 36 পাই। এই যে এখানে আছে 36 পাই। এবারে জেড সমান 1 প্লাস কত বলছে? আই। তাহলে জেড এর পরিবর্তে আমরা জানি এটাকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই। এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে আমরা জানি যে এটার আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হলো tan ইনভার্স কত? tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই হলো কত? এক্স। তাহলে এখানে এই এক্স হলো বাস্তব সংখ্যা, এটা হলো 1 কল্পনার সংখ্যা, ওয়াই আই কল্পনা, তাহলে ওয়াই এর পরিবর্তে কত আছে? 1। তাহলে tan ইনভার্স কত লিখবো? 1। তাহলে আমরা লিখতে পারবো সমান tan ইনভার্স, আর tan কত থাকবে? 45 ডিগ্রি। 1 এর পরিবর্তে tan tan কাটা যায়, থাকে কত? 45 ডিগ্রি। ওকে, tan এর মান থাকে কত? 45 ডিগ্রি। নিচের কোনটি একটা শূন্য সেট? শূন্য সেট কোনটা আছে? শূন্য সেট আমরা কোনটাকে বলি? শূন্য সেট বা ফাঁকা সেট আমরা বলি কোনটা? ফাঁকা সেট বা শূন্য সেট, ফাই এটা। এবারে আমাদের কিন্তু চলে আসছে রসায়নের পার্ট। রসায়নের পার্ট এখান থেকে আমাদের 72 থেকে শুরু হবে আমাদের রসায়ন, এবং এখানে আরো কিছু জীববিজ্ঞানের প্রশ্ন রয়েছে। একেবারে শেষ পর্যন্ত থাকবে আমাদের সুমন আকন, সে কিন্তু এই রসায়ন এবং জীববিজ্ঞানের প্রশ্নগুলো খুব ডিটেইলস আকারে বলবে, এবং খুব সংক্ষেপে, খুব জাদুর মাধ্যমে কিভাবে মনে রাখা যায় অবশ্যই বলবে। সবাই ভালো করে খেয়াল করে ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু কমন পাবে। আর আজকের এই যে ফিজিক্স এবং ম্যাথের প্রশ্নে ছিলাম আমি জাকির হোসেন, 34 বিসিএসসি উত্তীর্ণ, বর্তমানে কিন্তু সোনালী ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছি, এবং পুরো ক্লাসটা কিন্তু চলছে আমাদের ইনোভেশন এডমিশন কোচিং এর অধীনে। অবশ্যই ইনোভেশন কোচিং এর যে নাম্বার 01797403377, এই নাম্বারের সাথে সবাই যুক্ত থাকবে, ইনোভেশন এডমিশন কোচিং এর তোমরা সাথে থাকবে, সেটা প্রত্যাশা রাখছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে টুডে আর টুমোরো এক সময় দেখা হবে। আমাদের এটার প্রধান কার্যালয় হচ্ছে ঢাকার ফার্ম গেটে। ওকে, আমি তাহলে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সুমন এবার বাকি অংশ পরিচালনা করে। তো কোচে বাচ্চারা, তোমরা এতক্ষণ সবাই জাকির স্যারের ফিজিক্স এবং ম্যাথ ক্লাসটা খুব সুন্দরভাবে দেখছো। আশা করি এগুলো তোমরা যদি ভালোভাবে মনে রাখতে পারো, এখান থেকে তোমরা সরাসরি একেবারে হুবহু প্রশ্ন পাইতে পারো, অথবা একটু ব্যতিক্রম ঘুরে পাইতে পারো। আশা করি আজকের আমাদের যে অনশটে 100 ক্লাস মানে 100 এমসিকিউ ছিল, 100 এমসিকিউর থেকে তোমরা 4 থেকে 5টা প্রশ্ন তোমরা 100% পাবা। তো এখন তো আমি আর কথা না পারে সরাসরি আমি আমার ইয়াতে টপিকে চলে যাই। দেখো, প্রথমে হচ্ছে কি CH3 বা মিথেন অণুর আকৃতি কেমন। দেখো, আমরা জানি একটা কার্বনকে তার 4টে হাতে তোমার হাইড্রোজেন দ্বারা সে যুক্ত আছে। তার কি এটাকে দেখলে বোঝা যায় যেমন 4 দিকে 4 হাত, মানে কি চতুর্থ কলোনি, তার মানে এখানে সে চতুর্থ কলোনি আছে। আচ্ছা আচ্ছা, পরে নিচের কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় কোনটাকে? আমরা জানি আমাদের আমরা একটা যে প্রাকৃতিক একটা কোষের যে বিভিন্ন অঙ্গগুলো থাকে, এক একটাকে এক একটা নাম বলা হয়। তো এগুলোর আবার কিছু আছে নিকনেম। এই নিকনেমগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় প্রায় এসে থাকে। যেমন কোনটাকে কোষের পাওয়ার হাউস বলা হয়, কোনটাকে কোষের মস্তিষ্ক বলা হয়, কোনটাকে আত্মথায়িকা কোষ বলা হয়, এরকম বিভিন্ন নাম আসতে পারে। তো এখানে আছে নিচে কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়। আমরা জানি কোষের মেইন বা সেন্টার বা প্রাণকেন্দ্র বা এটা কি বলেন, কোষ যেখান থেকে পুরো মানে নিয়ন্ত্রণ করে বা মস্তিষ্ক যেটা, এটা বলা হয় নিউক্লিয়াস। একটা কোষের নিউক্লিয়াসই মেইন, আর নিউক্লিয়াস উপরে ভিত্তি করে কিন্তু কোষকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক কোষ, একটা হচ্ছে আদি কোষ। ঠিক আছে। আচ্ছা, আর মাইটোকন্ড্রিয়াকে আবার বলা হয় কি পাওয়ার হাউস, কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। লাইসোসোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। ঠিক আছে। আর লাইসোসোমকে বলা হয় আত্মথলিকা কোষ। ঠিক আছে, কারণ এটা কোষের অতিরিক্ত বা অকার্যকর যে কোষগুলো আছে সেইটা নিজে নিজে ভক্ষণ করে, এই কারণে এটা বলা হয় আত্মথালিক কোষ। আচ্ছা, পরে নিচের কোনটি ডিএনএতে থাকে কিন্তু আরএনএ থাকে না? আমরা জানি আমাদের যেই কোষের বা আমাদের যেই বংশগত ধারক ও বাহক যে ডিএনএ এবং আরএনএর ভিতরে এডিনিন, গুয়ানিন, থায়োনিন, সাইটোসিন কোনটা থাকে? এটা বলছে কিন্তু ডিএনএ থাকে কিন্তু আরএনএ থাকে না। আমরা জানি অ্যাডেনিন গুয়ানিন দুইটার ভিতরে থাকে, তবে এই থায়ামিন শুধু ডিএনএ কিতে ডিএনএ থাকে, কিন্তু আরএনএ থায়ামিন থাকে না। এখানে থাকে ইউরাসিল।
মানে এখানে থাকে ইউ দিয়া আর থায়ামিন থাকে টি, এইভাবে আমরা প্রকাশ করা হয় ইউরাসিল। তার মানে ডিএনএ থাকে থায়ামিন আর আরএনএ থাকে কি ইউরাসিল। এটা রাখবে, দেখো এটা যেমন আমাদের একটা বিগত সাল প্রশ্ন যে নিচের কোনটি ডিএনএ থাকে কিন্তু আরএনএ থাকে না। তার মানে এটা আমরা দেখলাম এই এডিএনএ গনে দুইটা ভিত্তি থাকে, তবে থায়ামিন ডিএনএ থাকে আরএনএ থাকে না। তবে আরএনএ কি থাকে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল, এটা মনে রাখতে হবে ইউরাসিল। আচ্ছা পরবর্তী প্রশ্ন, পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধনী কোনটিতে পাওয়া যায়? পেপটাইড বন্ধন আমরা জানি সরকার কি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটে কিন্তু তোমার পেপটাইড বন্ধন থাকে না। পেপটাইড বন্ধন থাকে শুধু প্রোটিন বা আমিষের ভিতরে। আর এই তো ভিটামিন তো একটা অর্গান বন্ধন থাকে, লিপিডে তো থাকে না। তো তার মানে এখানে পেপটাইড বন্ধনী পাওয়া যায় কোথায়? একমাত্র পেপটাইড বন্ধন, এটা পরীক্ষা প্রায় এসে থাকে আমিষ অথবা প্রোটিন, যেটাই থাকুক ওইটাই অ্যান্সার করতে হবে, কারণ পেপটাইড বন্ধনের মাধ্যমে আমিষ থাকে। আচ্ছা ক্রেবেজ চক্রে কোষের কোথায় সম্পূর্ণ হয়? ক্রেবেজ চক্র, ক্রেবেজ চক্র আমরা জানি কোষের যেই মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, এটিপি তৈরিতে বা অক্সিজেনের উপস্থিতিতে তোমার মাইটোকন্ড্রিয়া ক্রেবেজ চক্রের মাধ্যমে এটিপি তৈরি করে। তার মানে ক্রেবেজ চক্র কোথায় সম্পূর্ণ হয়? এটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়া অক্সিজেনের সাহায্যে এটিপি এটিপি বা কি এনএডিএইচ তৈরি করে। আচ্ছা পরবর্তী, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতটি? মানুষের দেহকোষে, এটা দেখো এটা একেবারে সহজ প্রশ্ন হওয়ার কথা, অনেকেই পারার কথা, তবে এটা ভুল করে রাখবো, কারণ এখানে অনেক সময় দেখবে আমরা জানি সবসময় যেমন মানুষের দেহে ক্রোমোজোম হয়েছে 23 জোড়া। কত? 23 জোড়া, 23 জোড়া, 23 জোড়া বা 46টি। তবে অটোসোম হয়েছে এর ভিতরে 44টি অটোসোম, যারা দেহে গঠনে কাজ করে। আর দুইটা দুইটা অথবা এক জোড়া হয়েছে 6 ক্রোমোজোম, যেগুলো দিয়ে কি মানুষের দেহে লিঙ্গ নির্ধারণ করে। আর আমরা জানি মানুষ একটি কি ডিপ্লয়েড প্রাণী, আর ডিপ্লয়েডে এই ক্রোমোজোমগুলো পিত্ত এবং মাথা থেকে সমান সমান আসে। ঠিক আছে, কি এর থেকে ধরো তোমার মাথা থেকে আসবে 23টা এবং তোমার বাবা থেকে আসবে 23টা, মোট 46টা। আর যদি এখানে লেখা থাকে জোড়া তাহলে হয়তো কি 23 জোড়া। আর তোমার অটোসোম কোনটা? অটোসোম হচ্ছে যে 22 জোড়া বা 44টি, এগুলো একটু মনে রাখতে হবে। নিচে কোনটি সবাত ও অবাত উভয় শ্বসনের সাধারণ পর্যায়ে? সবাত ও অবাত আমরা জানি, দেখো এই যে ক্রেবেজ চক্র, এটা সবাত শ্বসন ঘটে বা অক্সিজেন উপস্থিতি ঘটে। এই ইলেকট্রো ট্রান্সপোর্ট, এটা কি? এটা তোমার মাইটোকন্ড্রিয়া ঘটে বা অক্সিজেন উপস্থিতি ঘটে বা সবাত শ্বসনে ঘটে। আর এটা কি অক্সিফসফোরেট, এটা কিন্তু এটার একটা অংশ, এটা কি সবাত শ্বসনে বা অক্সিজেন উপস্থিতি হয়। তার মানে একমাত্র তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এটা তোমার সবাত শ্বসন এবং অবাত শ্বসন উভয়ই সে কি করতে পারে বা শ্বসনে সে মানে কার্যকর ভূমিকা রাখে। আচ্ছা পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কোন ধরনের জীব থেকে তৈরি হয়? পেনিসিলিন আমরা জানি এটা একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, এবং এটা তোমার আমরা জানি ফাঙ্গাস বা ছত্রাক থেকে তৈরি করা হয়। পেনিসিলিন কিন্তু সর্বপ্রথম আবার আবিষ্কৃত একটা টিকা অ্যান্টিবায়োটিক। দেখো এখান থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস, শোভাল এগুলো থেকে কিন্তু প্রাকৃতিক এবং কোনো সরাসরি কোনো মানে কি অ্যান্টিবায়োটিক হয় না। একমাত্র ফাঙ্গাস বা ছত্রাক থেকে সরাসরি অ্যান্টিবায়োটিক হচ্ছে কি পেনিসিলিন। আর এই ফাঙ্গাসের একটা পর্ব আছে যেটা হচ্ছে পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। আচ্ছা এর পরের প্রশ্ন, কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে আমরা জানি আমাদের মানব দেহে বা প্রাণী দেহে যখন কোনো একটা ক্ষতি হয় বা রক্ত ঝরে, রক্ত ওই জায়গায় তোমার প্রোথ্রম্বিন বা থ্রম্বিন জায়গা বা অনুশীক্রিয়া ওই জায়গায় উপস্থিত হয়ে থ্রম্বিন গঠন করার মাধ্যমে ওই জায়গায় রক্ত বাঁধতে সাহায্য করে, বা ওই রক্তের উপরে সাধারণ একটা জালির মতন গঠন করে এবং কি রক্ত বাঁধতে সাহায্য করে বা রক্ত পড়ে না। আর দেখো এখানে লোহিত রক্তকণিকা জানি কি করে? অক্সিজেন পরিবহন করে কে? লোহিত রক্তকণিকা। এইটা কিন্তু প্রশ্ন এসেছিল, কারণ তোমরা বিগত সাল প্রশ্ন সমাধান করলে দেখবা এরকম একটা প্রশ্ন আসছিল, যেমন অক্সিজেন পরিবহন করে কোন রক্তকণিকা? এটা মনে রাখতে হবে, লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা এটা হচ্ছে তোমার সংক্রমণ ব্যাধি প্রতিরোধ করে, অর্থাৎ রোগ জীবাণু প্রতিরোধ করে শ্বেত রক্তকণিকা। আর প্লাজমা হচ্ছে হরমোন বা পুষ্টি পরিবহন করে, সেটা হচ্ছে তোমার কে? প্লাজমা। এই চারটেই আমাদের মনে রাখতে হবে। তার মানে এখানে হচ্ছে অনুশীক্রিয়া কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। শ্বেত রক্তকণিকা সংক্রমণ ব্যথি দূর করে। শ্বেত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। অনুযায়ী কি হরমোন বা
পুষ্টি পরিবহন করে। ঠিক আছে, 4টি আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, পরবর্তী, মানুষের হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ দ্বারা মানুষের হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে? আমরা জানি কি মানুষের হৃৎপিণ্ডে কত? 4 খণ্ডে, মনে রাখতে হবে। মানুষের হৃৎপিণ্ডে কত খণ্ডের? 4 খণ্ডের। মানুষের হৃৎপিণ্ড 4 খণ্ডে, ডান অলিন্দ, যেমন ডান অলিন্দ, বাম অলিন্দ, আবার ডান নিলয়, বাম নিলয়। তো আমরা জানি মানুষের যে রক্ত ফুসফুস থেকে সরাসরি অক্সিজেনযুক্ত রক্ত আইসা মূলত আমাদের কি বাম অলিন্দে থাকে। আচ্ছা, এখানে বাম অলিন্দ মানে এখানে দেয় নাই, তো এখানে এটা হবে, এখানে দেওয়া হবে বাম অলিন্দ। বাম অলিন্দে যা তোমার সরাসরি অক্সিজেনযুক্ত রক্ত থাকে। আর মানুষের হৃৎপিণ্ড কতটা? এটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তবে প্রায় পরীক্ষা আসে যে কুমিরের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠের, এটা আসে, এটা মনে রাখবা। কুমিরের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, তবে সেটা হচ্ছে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। কারণ আমরা এই যে আমাদের হৃৎপিণ্ড, আমাদের এই সম্পূর্ণ এই 4 প্রকোষ্ঠ পর্দা থাকে, কিন্তু কুমিরের এটা এখানে একটু ফাঁকা থাকে, মানে এখানে অসম্পূর্ণ থাকে, ঠিক আছে। তো আচ্ছা, এর পরের প্রশ্ন যাই, যেমন উদ্ভিদের পানীয় খনিজ লবণ পরিবহন করে কোনটি? উদ্ভিদ তার মূল বা জাইলেমের মাধ্যমে সে তার মূল থেকে একবার পাতা পর্যন্ত সে তার পানি ও খনিজ লবণ পরিবহন করে। তার মানে এটা হচ্ছে জাইলেম। উদ্ভিদ জাইলেমের মাধ্যমে পানি ও খনিজ লবণ তার মূল থেকে পাতা পর্যন্ত পরিবহন করে। পরে শালক সঞ্চালন আলোক পর্যায়ে কোনটি তৈরি হয়? শালক সঞ্চালন আমরা জানি উদ্ভিদ দেখো, প্রাণীর উদ্ভিদ একটা পার্থক্য আমাদের একটা হচ্ছে এই শালক সঞ্চালন। কারণ উদ্ভিদ তোমার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আর উদ্ভিদ কিভাবে তার নিজের খাদ্য নিজে তৈরি করে, সেটা হচ্ছে উদ্ভিদের যেই সবুজ পাতা থাকে বা মানে ক্লোরোপ্লাস্ট থাকে, এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সূর্য আলোর উপস্থিতিতে শালক সঞ্চালনের মাধ্যমে সে তার খাদ্য বা এটিপি বা গ্লুকোজ সে তৈরি করে। তার মানে শালক সঞ্চালনে সূর্যালোক পর্যায়ে কোনটি তৈরি হয়? এটা তৈরি হয়ে যায় এটিপি বা NADPH2, এটা কি তৈরি করতে পারে। শালক সঞ্চালন পর্যায়ে কোনটি তৈরি হয়? এটা হচ্ছে এটিপি বা ওই। আচ্ছা, ভাইরাস গঠিত হয়েছে কোনটি দ্বারা? আমরা জানি ভাইরাস একটা জীবনা জননা। যেমন এটা সম্পর্কে বিজ্ঞান বলেছে ভাইরাস ইজ এ ভাইরাস, মানে ভাইরাসই। ভাইরাস একটা না জীব, না উদ্ভিদ, না প্রাণী। ভাইরাস কি? ভাইরাস একটা সত্তা, এটা একটা জীবন্ত সত্তা। ভাইরাসটা তোমার প্রাণী কোষের বাইরে সে নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ ভাইরাস কখনো জ্বর বস্তুর বসে কখনো সক্রিয় হইতে পারে না। একমাত্র প্রাণীর দেহে আসলে বা প্রাণী কোষে আসলে সে জীবিত বৈশিষ্ট্যতে ধারণ করে। আর এই ভাইরাস কি দিয়ে গঠিত হয়েছে? এটা প্রায় পরীক্ষা আসে, বা ভাইরাসের সংজ্ঞা মানে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত ক্ষুদ্র সত্তাকে বলা হয় ভাইরাস। তার মানে ভাইরাস গঠিত হয়েছে কি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। তার মানে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত ক্ষুদ্র আণুবীক্ষণিক একটা জীব সত্তাকে বলা হয় মূলত ভাইরাস। আচ্ছা, এরপরে রুই মাছের হৃৎপিণ্ডে কোন ধরনের রক্ত বহন করে? রুই মাছ আমার মনে রাখবা, আমাদের যেই বইতে মানে প্রাণী পরিচিতিতে আমাদের রুই মাছ, ওখানে হাইড্রা, ওখানে কি আছে গাছপ্রাণী যে আছে, তিনটা প্রাণীর ওইখানে পরিচিতি আছে। এর ভিতরে রুই মাছ থেকে প্রায় এই পরীক্ষাটা আসে যে রুই মাছের হৃৎপিণ্ডে কি ধরনের রক্ত বহন করে, অথবা রুই মাছের হৃৎপিণ্ড কেন বেনাসাট বলা হয়? বেনাসাট মনে রাখবা, বেনাসাট বলা হয় যেসব হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেসব হৃৎপিণ্ড কি পরিবহন করে তাকে বলা হয় বেনাসাট। আর রুই মাছ বা সে যে পানিতে থাকে, পানি যে প্রাণীগুলো, ওরা মূলত তাদের দেহে ফুলকার মাধ্যমে পানি নিয়ে সে তার দেহে অক্সিজেন পরিবহন করে, কিন্তু সে তার এই যে হৃৎপিণ্ড তার একমুখী প্রক্রিয়া। আমরা জানি আমাদের মানব দেহের বা উচ্চ যে প্রাণীরগুলো হৃৎপিণ্ড তোমার দ্বিচক্র, এটা তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়, এমনকি অক্সিজেন যুক্ত রক্ত চলাচল করে। কিন্তু এই মাছের হৃৎপিণ্ড বা রুই মাছের হৃৎপিণ্ড তোমার এইটা শুধু একমাত্র এই হৃৎপিণ্ড দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শুধু পরিবহন করে, এই জন্য এটাকে বলা হয় বেনাসাট। আর রুই মাছের হৃৎপিণ্ড কোন রক্ত বহন করে? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর এই কারণে বলা হয় বেনাসাট।
তাহলে অনেক সময় পরীক্ষা আসে যেমন রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয়? বেনাসাট। অথবা রুই মাছের হৃৎপিণ্ডকে বেনাসাট কেন বলা হয়? কারণ সে শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। অথবা প্রশ্ন আসতে পারে যে রুই মাছের হৃৎপিণ্ড কোন ধরনের রক্ত পরিবহন করে? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ এই জায়গায় কোনো অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে না। পরের প্রশ্ন, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র অনুপাত কি? আমরা জানি বিজ্ঞানী ম্যান্ডেল প্রথম সে বংশগত বিদ্যা নিয়ে প্রথম সে গবেষণা করেন, এবং তার গবেষণায় প্রায় এইটা কিন্তু ঢাকা ভার্সিটি এবং চট্টগ্রাম অনেক কিছু আছে। তো ম্যান্ডেল তার যে পরীক্ষাগুলো কার্যকর করছে কিসের মাধ্যমে? সে হচ্ছে যে মটরশুটি 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 মটরশুটির মাধ্যমে সে তার এই যে বংশগতি যেই বিদ্যা, এটা সে প্রথম সে গবেষণা করেন। আর ম্যান্ডেলের দ্বিতীয় যে সূত্রটা, এই সূত্রটা এরকম বুঝাইছে, যখন কোনো একটা প্রাণী মানে ভিন্ন ধর্মের দুইটা প্রাণী, অর্থাৎ কোনো একটা প্রাণী যেমন তোমার অনেক লম্বা এবং চ্যাপ্টা, আবার কোনো একটা প্রাণী অনেক ছোট এবং খাটো, মানে এমনকি চিকনা, অথবা কোনো একটা প্রাণী ধরো সাদা আর কোনো একটা প্রাণী লাল, এই দুটো যে ক্রস করার মাধ্যমে কি ধরনের সম্ভাব্য সন্তান আসতে পারে এমন একটা সূত্র আবিষ্কার করেন, যেটাকে বলা হয় মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র পরীক্ষা দেখা যায় যে তার যে অনুপাত, এটা হচ্ছে 9:3:3:1, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, ইনসুলিন হরমোন কোথায় থেকে নিশ্চিত হয়? ইনসুলিনটা কি? এটা কিন্তু প্রায় পরীক্ষা আসে, ইনসুলিন দিয়ে তোমার একটা প্রশ্ন থাকবেই। ইনসুলিন দিয়ে অনেকভাবে আসতে পারে। যখন ইনসুলিনের অভাবে কি হয়? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়। আর ইনসুলিন কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা। আর এই ইনসুলিন কোথা থেকে তৈরি হয়? আমরা জানি ইনসুলিন অগ্নাশয়ের ল্যাঙ্গারিস যেই অঙ্গ আছে ওখান থেকে বিটা কোষ তৈরি হয়, বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। আর ইনসুলিন হরমোন কোথায় তৈরি হয়? এটা হচ্ছে অগ্নাশয়। আর অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। ঠিক আছে। আর যকৃতি সম্পর্কে জানা যায়, যখন মানবদেহের বা সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃতি। আর পিটাইটুরি কি? পিটাইটুরি হচ্ছে তোমার ছোট গ্রন্থি। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? আয়নীকরণ শক্তি কি? এটা আমাদের মুখস্থ রাখতে হবে, পড়তে হবে। আয়নীকরণ শক্তি বলতে সহজভাবে বললে, যেই কোনো একটা মৌলের তার যেই বহিস্থ বহিস্থ একটা ইলেকট্রন সরাতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে মূলত বলা হয় আয়নীকরণ শক্তি। আমরা জানি কোনো একটা মোল তার সর্বশেষ ইলেকট্রনটা যদি সে যদি মনে করো পরিপূর্ণ থাকে বা অষ্টক পূরণ করে, তখন তার থেকে ইলেকট্রন কিন্তু নেওয়া যায় না, কারণ ওই জায়গাতে একটা ইলেকট্রন সরাতে অনেক বেশি শক্তি প্রয়োজন হয়, বা কখনো যেটা আদৌ সম্ভব না। তবে কোনো একটা ইলেকট্রন যদি তার বহিস্থ ইলেকট্রনে যদি খুব কম সংখ্যক থাকে, মানে অষ্টক পূরণ করে যদি খুব কম সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে সেটা কি সহজেই তোমার ইলেকট্রন অপসারণ করা যায়। আবার কারো যদি অষ্টক পূরণ করতে যদি একটা বা দুইটা ইলেকট্রন প্রয়োজন হয়, সে সহজে আবার ওটা গ্রহণ করতে পারে। তার মানে এখানে প্রশ্ন হচ্ছে নিচে কোনটি আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? আর এটা যদি মনে রাখতে চাই, তাহলে হচ্ছে আমাদের পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, আবার উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে। দেখো, আমরা যদি জানি পর্যায় সারণীর সর্বপ্রথম মূল কি? হাইড্রোজেন কি সর্ববামে, এরপরে সবচেয়ে ডানে হচ্ছে কি? হিলিয়াম। তার মানে হিলিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। আরো যদি মনে রাখা যায়, দেখো ইলেকট্রনের পারমাণবিক সংখ্যা কত? 2। আর আমরা জানি সে 1s2 অরবিটালে, মানে এই যে 2 অরবিটাল সে পরিপূর্ণ করে থাকে, মানে তার এখানে 2টা ইলেকট্রন প্রয়োজন, তার ওখানে 2টা ইলেকট্রনই আছে। তার মানে সে নতুন কোন ইলেকট্রন সহজে গ্রহণ করবে না, নতুন কোন ইলেকট্রন সহজে ত্যাগ করবে না। তার মানে এখান থেকে তোমার একটা ইলেকট্রন যদি ত্যাগ করতে হয়, তাহলে তোমার অধিক বেশি শক্তি খরচ করতে হবে, বা যেটা আদৌ সম্ভব না। এই কারণে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কোনটা? দেখো, আমরা জানি লিথিয়াম কি? লিথিয়াম হচ্ছে প্রথম গ্রুপের মূল, এবং এটা কি তোমার সহজে সে ইলেকট্রন ত্যাগ করতে পারে। এবং সোডিয়াম একটা তোমার সহজেই তার বহিস্থ কোণে তার ইলেকট্রন 2টা থাকে, এটা তোমার ইলেকট্রন সহজে সে ত্যাগ করতে পারে। পটাশিয়াম তাও সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, কিন্তু একমাত্র হিলিয়াম তার পারমাণবিক সংখ্যা 2 এবং তার বহিস্থ সংখ্যায় 2টা ইলেকট্রন পরিপূর্ণ থাকে, এখন সে সহজেই ইলেকট্রনকে ত্যাগ করবে না বা গ্রহণ করবে না। এই কারণে এখানে 4টার ভিতরে সবচেয়ে বেশি বা আয়নীকরণ সবচেয়ে বেশি হয়েছে তোমার হিলিয়ামের। সবচেয়ে বেশি কোনটা? হিলিয়ামের। আচ্ছা, নেক্সট, মোলারিটি একক কি? আমরা জানি কি মোলারিটি যদি মনে করি, যেমন আমরা যদি মনে করি, তাহলে আমরা জানি কোন একটা মোলের মোট মোলের সংখ্যা যেমন সংখ্যা বাই কি আয়তন বা ভি। আমরা জানি আয়তনের কি? আয়তন একক কি? লিটার।
আর তোমার সংখ্যা মোলারিটি কি বোঝায় কি মোল, মানে কোনো একটা মোল সংখ্যা, তার মানে তোমার মোলারিটি একক কি, মোলারিটি একক হচ্ছে মোল ফর লিটার, মানে মোল ফর লিটার। আচ্ছা, পরের প্রশ্ন, নিচে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষক? মৃদু তড়িৎ বিশ্লেষক অর্থাৎ যেসব যেসব নিচে কোন মৃদু তড়িৎ বিশ্লেষক অর্থাৎ যেসব মৌল বা পদার্থ তোমার তড়িৎ বিশ্লেষণে সামান্য সামান্য তোমার কি সামান্য বিশ্লেষণ করে বা সামান্য সেই অংশগ্রহণ করে, সেটাকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষণ। এখানে দেখো, যদি হাইড্রোক্লোরিন জানি একটা তীব্র অ্যাসিড, আর তীব্র অ্যাসিড সে উচ্চ বা যেগুলো তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিড তারা উচ্চ তড়িৎ বিশ্লেষণ দেয়, ঠিক আছে। আবার সোডিয়াম ক্লোরাইড একটা তোমার কি সোডিয়াম ক্লোরাইড তোমার এটা তড়িৎ মানে খুব হাই রিয়াকশন করে বা অনেক তড়িৎ বিশ্লেষণ করে। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা তীব্র ক্ষার এবং এটা কি তোমার তড়িৎ বিশ্লেষণ করে। একমাত্র অ্যালকোহল বা CH3 এটাই তোমার তড়িৎ মৃদু বিশ্লেষণ করে। আচ্ছা, নেক্সট, আদর্শ গ্যাসের সমীকরণ কি? আদর্শ গ্যাস বলতে বোঝায় যেসব গ্যাস কি তোমার সকল তাপমাত্রা বা অবস্থায়, যেন আমাদের যে গ্যাসের যে সূত্রগুলো আছে সূত্রগুলো মেনে চলবে। তার সূত্রগুলো কি মূলত মানে যেই মানে সকল তাপমাত্রা চাপে, মানে কি সকল, যেমন সকল আমরা চাপ মানে কি পি, সকল চাপে, আবার কি সকল মানে আয়তনে, সকল তাপমাত্রায়, এবং কি সকল গ্যাসের আর কি মোল বা কি মোল কি এন সংখ্যা, আবার কি আর হচ্ছে গ্যাস দুর্ভোগ, এই সব কটা যারা মাইনাস চলবে এটাই মূলত আদর্শ গ্যাস। আর আদর্শ গ্যাস আদৌ বাস্তবে কিন্তু পাওয়া কিন্তু সম্ভব নয়, বা এটা পাওয়া যায় কিনা এটা এখনো মানে কি বলে এখনো এটা ইয়ার বাইরে। আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? আদর্শ গ্যাস সমীকরণ হিসেবে এই সব কটা কোনটার ভিতরে আছে, যেমন আছে পিভি সমান এনআরটি, এটা একটা সরাসরি সূত্র এবং এটা প্রায় আসে। আদর্শ গ্যাস সমীকরণ কি? পিভি সমান এনআরটি। আচ্ছা, পরে অ্যামোনিয়াম নাইট্রেট নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? এই জায়গায় সবচেয়ে মনে রাখার একটা বিষয়, অ্যামোনিয়াম নাইট্রেট NH4 নাইট্রোজেন নাইট্রোজেন অ্যামোনিয়া নাইট্রোজেন আমরা যদি অ্যামোনিয়াটা দেখি, অ্যামোনিয়া সবসময় মনে রাখবা, অ্যামোনিয়া কিন্তু তোমার -3 জারণ সংখ্যা থাকে, -3। তার মানে এখানে -3 একটা আছে খ নম্বর, তার মানে তোমার -3 ও +5, -3 ও +5, মানে একটা পারলে বাকিটা পারা যাবে। আচ্ছা, নিচে কোন ধাতুটি প্রাকৃতিক মুক্ত অবস্থা পাওয়া যায়? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আবার সে কি গোল্ড বা সোনা, আবার সে অ্যালুমিনিয়াম। মানে কি প্রাকৃতিক মুক্ত অবস্থা কি? যদি দেখো আমরা যদি ম্যাগনেসিয়াম দেখি, ম্যাগনেসিয়াম কিন্তু সে প্রাকৃতিক বা প্রকৃতির যেই অক্সিজেন সাথে সে বিক্রিয়া করে নেয় এবং সে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে যায়। যেমন সোডিয়ামও কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আবার যে অ্যামোনিয়া কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। একমাত্র সোনা বা গোল্ড সে প্রাকৃতিক মুক্ত অবস্থা পাওয়া যায় কেটা? গোল্ড। আচ্ছা, গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করতে কোন পরীক্ষা করা হয়? গ্লুকোজ ও গ্লুকোজ আমরা জানি ফল থেকে আমরা যেটা পাই, এটা হচ্ছে ফল থেকে যে চিনি পাই এটা বলা হয় মূলত ফ্রুক্টোজ, ঠিক আছে। আচ্ছা, আর গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্য করা হয় কি? এটা হচ্ছে কি সেলুয়ান ফাক পরীক্ষার মাধ্যমে গ্লুকোজ ও ফ্রুক্টোজের পৃথক করা হয় বা পার্থক্য করা হয়। প্লাস্টিক তৈরিতে নিচে কোনটি মনোমার হিসেবে ব্যবহৃত হয়? প্লাস্টিক আমরা জানি যে প্লাস্টিক যে এবারে এটা যেই পরীক্ষা বা এটা যেই করতে যে তৈরি হতে যে মনোমার হিসেবে কাজ করে, এটা হচ্ছে ইথেন মনোমার করে প্লাস্টিক তৈরি, অথবা প্লাস্টিক তৈরি করতে তোমার মনোমার হিসেবে কাজ করে কে? ইথেন। আচ্ছা, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এটা তোমার অনেকবার আইতে পারে। যেমন মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের যেমন ল্যাবরেটরি গবেষণাগার অথবা গবেষণাগার বলা হয় কোনটাকে, অথবা মানবদেহের ল্যাবরেটরি বলা হয় কোনটাকে? এটাকে আরো অনেকভাবে প্রশ্ন আসতে পারে। মানবদেহের বড় গ্রন্থি কোনটি? মানবদেহের ল্যাবরেটরি কোনটি? মানবদেহের গবেষণাগার কোনটি? এবং আর কি আসতে পারে? এটা হচ্ছে সবসময় মনে রাখ, মানবদের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃতি। মানবদের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃতি। আর যকৃতি থেকেই তোমার পিত্ত রস এগুলো সব তৈরি হয়। আচ্ছা, শালক সঞ্চালনের কোন রঙে সবচেয়ে বেশি শালক সঞ্চালন হয়? শালক সঞ্চালন আমরা জানি উদ্ভিদ তার সূর্যালোর মাধ্যমে সবুজ পাতার ক্লোরোপ্লাস্টের মাধ্যমে খাদ্য তৈরি করে। তবে এখানে কথা হয়েছে কোন মাধ্যমে? জানি গাছের পাতা সবুজ, এই সবুজের কারণে সবসময় উদ্ভিদ সবুজে শালক সঞ্চালন কম হয়, সবচেয়ে বেশি হয় তোমার
লাল এবং নীল, লাল এবং নীলে সবচেয়ে উদ্ভিদের সালোক সংশ্লেষণ বেশি হয়। তবে মনে রাখতে হবে লাল এবং নীল দুইটাই এখানে অপশন আছে, তাহলে আমরা কোনটা দেখাবো? যেন আসতে পারে ভাইয়া আমরা তো বই তো দেখি এরকম, যেন হাজারি নাক স্যারের বই এবং ইয়া স্যারের সরি ইয়া স্যার ইয়া আমাদের আবুল হাসান স্যারের বইতে আছে যেন লাল এবং নীল দুইটাই কি সালোক সংশ্লেষণ বেশি হয়। তবে মনে রাখতে হবে পরীক্ষায় সবসময় অপশনটা লাল হিসেবে নেয়, আর যদি অপশনে লাল না থাকে তাহলে নীল। আবার এইভাবে আমরা মনে রাখতে যেটা অপশন আগে হবে ওইটাই হবে, যেমন এখানে অপশন আগে আছে লাল, পরে আছে নীল, তার মানে এখানে লাল, তার মানে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় লাল আলোতে, সবচেয়ে বেশি হয় কোথায়? লাল আলোতে। কোনটি ডিএনএর পিউরিক বেস? কোনটি ডিএনএর পিউরিক বেস? আমরা তো আগে বললাম জন ইউরাসিল হচ্ছে যে তোমার আরএনএর, আর গুয়ানিন হচ্ছে ডিএনএ, তার মানে কোনটি ডিএনএ পিউরিক বেস? এটা হচ্ছে তোমার কি, ও এটা হচ্ছে তোমার থাইমিন। ডিএনএর পিউরিক বেস কি? থাইমিন, না সরি থাইমিন, এটা হচ্ছে গুয়ানিন। কোনটি ডিএনএ পিউরিক বেস? এটা হচ্ছে গুয়ানিন। আর তোমার ইয়ার থাকে ইউরাসিল থাকে, তোমার কি ইউরাসিল হচ্ছে আরএনএ, আর থাইমিন কি? ডিএনএ। আচ্ছা, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? ছত্রাক, দেখো প্রথম আছে সেলুলোস কি? সেলুলোস উদ্ভিদ কোষের মূল অংশ। আর কাইটিন মূলত ছত্রাকের কোষ প্রাচীর দ্বারা গঠিত থাকে কি? কাইটিন দ্বারা। আর হচ্ছে লিগামিন কি? লিগামিন হচ্ছে যে আমাদের যে উদ্ভিদ কোষের যে শক্ত হওয়ার জন্য কাজ করে কি? লিগামিন। আর পেকটিন কি? এই যে আমরা উদ্ভিদ কোষের যেই ভিতরে যেই দেখি এটা হচ্ছে মূলত পেকটিন। তার মানে কোষ প্রাচীর, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত থাকে? এটা হচ্ছে তোমার কাইটিন, ঠিক আছে? কাইটিন, এটা মুখস্থ রাখবে। কাইটিন কোষ প্রাচীর দিয়ে গঠিত থাকে এটা ছত্রাক। আচ্ছা, ডায়াবেটিস রোগের জন্য কোন হরমোনের অভাব দায়ী? ডায়াবেটিস একটু আগে বললাম, যখন অগ্নাশয় থেকে ইনসুলিন তৈরি হয়, আর ইনসুলিন মূলত রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। আর মানুষের দেহে যখন রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন মূলত আমরা বলি সেটাকে ডায়াবেটিস। আর তাহলে ডায়াবেটিস রোগের জন্য কোন হরমোন দায়ী? এটা হচ্ছে ইনসুলিন অভাবে ডায়াবেটিস হয়। অথবা আমরা জানি যাদের ডায়াবেটিস হয় তাদেরকে ইনসুলিন কৃত্রিমভাবে ইনসুলিন দেওয়া হয় যাতে তার রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, পরে টিস্যু কালচার জনক কি? আজকের সর্বশেষ পর্যায়ে। আর আমরা জানি আমাদের যে ইন্টার বইতে যে টিস্যু কালচার যেই অধ্যায়টা আছে, এই টিস্যু কালচার থেকে যদি প্রশ্ন আসে, এই একটা প্রশ্ন সবচেয়ে বেশি, মানে এটা হচ্ছে 99% ইম্পর্টেন্ট। এটা তোমরা জানো দ্রুত। যেমন টিস্যু কালচারের জনক কে? মেন্ডেল। আমরা জানি মেন্ডেল কি? মেন্ডেল হচ্ছে তোমার বংশগত বিদ্যার জনক। হাবারল্যান্ড হচ্ছে মূলত টিস্যু কালচারের জনক। আর মার্গান আর কি? নেমাক কি? জিনতাদি তত্ত্বকে প্রবক্তা। এরপরে প্রশ্ন। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। তো আশা করি তোমরা আজকে আমাদের 100টা এমসিকিউ যদি তোমরা মনোযোগ দিয়ে সহকারে দেখো এবং আমাদের কথাগুলো যদি প্রাসঙ্গিক কথাগুলো মনে রাখতে পারো, আশা করি এখান থেকে প্রশ্নগুলো তোমরা 100% অ্যান্সার করতে পারবা। আর এই 100 থেকে আশা করি আজকে আমাদের যে পুরো ক্লাসটা দেখে থাকো, এখান থেকে তোমার কমসে কম 5 মার্ক কমন আসবি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে ক্লাসটা ছড়াই দিও যাতে তোমরা সবাই দেখতে পারো। আর আমাদের এত কষ্ট করে ভিডিও বানান তোমাদের জন্য। তোমরা যত বেশি শেয়ার করবে, কমেন্ট করবা, এবং আমরা তত বেশি উৎসাহিত হব, এবং তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা তত বেশি বেশি ক্লাস দেবো। তো সবাই ভালো থাকবো, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আশা করি তোমরা একজন গর্বিত পাবলিকান হবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা রইলো।